গল্পের নতুন মোড়। এবার রাগাকে শেষ করতে নতুন এক ষড়যন্ত্র করলো বৃন্দা। এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একলব্য রাঙার দিকে তাকিয়ে বলে, রাঙা, সব কিছু ভুলে গিয়ে আবারও কি নতুন করে শুরু করা যায় না? আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এদিকে রাঙা একলব্যর দিকে তাকিয়ে বলে, আমি তো চেয়েছিলাম তোর সঙ্গে আমি সুখে শান্তিতে সংসারটা করব, কিন্তু তুই আমাকে বুঝলি না। আমি সবসময় চেয়েছিলাম তোকে আমি আগলে রাখবো, পুরো পরিবারটাকে আমি আগলে রাখবো। আমার একমাত্র উদ্দেশ্য, একমাত্র লক্ষ্য কী ছিল? তোদেরকে হ্যাপি রাখা, তোদেরকে খুশি রাখা। কিন্তু তোরাই আমাকে বুঝলি না। এদিকে তখনই একলব্য বলে, প্লিজ তুমি ওই কথাগুলো আর বলো না প্লিজ। আমি ভুল বুঝতে পেরেছি। আবারও নতুন করে আমরা সব কিছু শুরু করব। আমি আর কখনো তোমাকে অবিশ্বাস করব না। আমাকে একটা সুযোগ তো দেওয়াই যায়, তাই না? তুমি যদি আমাকে সুযোগ না দাও তাহলে আমি নিজেকে শেষ করে দেব। এই কথা বলার পর তখনই রাগা কান্নায় ভেঙে পড়ে, আর তখনই একলব্যর মুখ চেপে ধরে। না উড়ানবাবু, এমন কথা তুই বলিস না, এমন কথা কখনো তুই মুখে উচ্চারণ করবি না। এমন কিছুই হবে না। আমি কি তোকে ক্ষমা করতে পারি নাকি? তুই কোনো ভুল করিসনি, কিন্তু একটা জায়গায় তুই আমাকে একটু ঘাবড়ে দিয়েছিলি। তুই আমাকে অবিশ্বাস করে। আমি তোকে সত্যি অনেক ভালোবাসি রে উড়ানবাবু। এ বলে তখন একলব্যকে জড়িয়ে ধরে ফেলে রাঙামতি। আর এসব কিছু দেখে সংগ্রাম ভীষণ রকম খুশি হয়ে যায়। একলব্য রাঙামতিকে ভালোবাসে বলে তাকেও জড়িয়ে ধরে ফেলে। আবারও তারা নতুন করে সব কিছু একসঙ্গে শুরু করবে। অন্যদিকে বৃন্দা গ্রাম থেকে এক ছেলেকে ধরে নিয়ে এসে ডক্টরের কাছে আনে, তাকে সার্জারি করতে হবে। আর তখনই একলব্যর ছবিটা ডক্টরকে দেখা। বৃন্দা তখন বলে, এই ছেলেটার মতো কি হয়ে যাবে তো? তখনই আবার ডক্টর সেই ছবিটা দেখে বলে, একদম হয়ে যাবে, কিন্তু অনেক খরচ পড়বে। একদম একদম সেম টু সেম আপনার এই একলব্য বসুর মতো এই ছেলেটাকেও আমি বানিয়ে দেব। তখনই ছেলেটাকে দেখানো হয়, অর্থাৎ তার নাম হলো সানু। অর্থাৎ সে গ্রাম থেকে তাকে ধরে নিয়ে আসা হয়েছে। বৃন্দা তাকে অনেক টাকার বিনিময়ে এই কাজটা করতে দিয়েছে। এদিকে বৃন্দা তখন বলে, তাহলে হয়ে গেল, কত টাকা লাগবে? যত টাকা লাগবে আমি আপনাকে দেব, আপনি আমাকে একটা প্রেসক্রিপশন লিখে দিন। অন্যদিকে মালয়েশিয়াতে কিছুদিন ঘোরার জন্য ব্যাগপত্র গুছিয়ে নেয় একলব্য এবং রাঙামতি। তখনই রাঙা এসে বলে, উড়ানবাবু শোন, একটা সুখবর হলো কি, আমাদের সংগ্রাম স্যার কিন্তু আগে 2-3 দিন যেন এখানে থাকতে পারি সেজন্য আগে থেকে সকলকে বলে রেখেছে, আর সেটা কনফার্ম হয়ে গিয়েছে। আর তখন একলব্য বলে, সংগ্রাম আগে থেকে বলে গিয়েছে? তখনই রাঙা বলে, হ্যাঁ উড়ানবাবু, আমরা তো এই 2-3 দিন এখানে থাকবো বলে চিন্তা করেছিলাম, তাই সংগ্রাম স্যার আগে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আসলে তুই সংগ্রাম স্যারকে না এখনও ভুল বুঝতে শুরু করে দিয়েছিস। কেন তুই এটা করছিস আমি জানি না। সংগ্রাম স্যার হলো আমার একটা গুরুজন। সে কোনো কিছু আমার থেকে চায়নি। সে শুধুমাত্র আমাকে একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য তার জীবনটাকে বাজি রেখে দিয়েছে। তার কোনো লোভ নেই, কোনো কিচ্ছু নেই। তার কোনো চাওয়া পাওয়া কোনো কিচ্ছু নেই। তারপরেও তুই ভুল বুঝেছিস। তার মতো মানুষ হয় না রে। অন্যদিকে স্যাম ফোন করে বৃন্দার ফোনে, আর তখনই বৃন্দাকে বলে, শোনো বৃন্দা, ওইখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। বৃন্দা তখন বলে, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি ঠিকঠাক মতো সময় মতো আমি পৌঁছে যাব, আমাকে কেউ কোনো কিছু করতে পারবে না। তখনই স্যাম বলে, তুমি বুঝতে পারছো না, যাকে তুমি 2 দিন ঘরে বন্দি করে তার ছদ্মবেশ নিয়ে তুমি রাগার ক্ষতি করার চেষ্টা করেছিলে, তাকে কিন্তু খুঁজে পাওয়া গেছে। এখন কিন্তু তোমাকে খোঁজা শুরু করে দিয়েছে পুলিশ। চারদিকে তন্ন তন্ন করে খোঁজা শুরু করে দিয়েছে। তখনই আবার বৃন্দা বলে, সেটা তোমাকে নিয়ে ভাবতে হবে না স্যাম, আমি আমার কাজটা এখানে সেরে তারপর আমি ব্যাক করব। এর আগে কোনো কিছুই করব না, আর পুলিশ আমাকে কিছু করতে পারবে না, তুমি সেটা নিয়ে চিন্তা করো না। এদিকে বাড়ির মধ্যে সভ্য তখন বলে, আজকে রাঙামতি আসলে কিন্তু হই হুল্লোড় হবে, একটা বিরাট ফাটাফাটির একটা আয়োজন করব। আর একটা কথা, আজকে কিন্তু বড় ধরনের একটা বাজি ফাটাবো আমি, সেটা কিন্তু সকলকে বলে দিলাম। নিজের সার্থকী নেমে আসে। সার্থকী এসে বলে, তুই কি বলছিস রে? তুই বড় বোমা ফাটাবে মানে? কি করবি? সভ্য তখন বলে, সেটা একটু পরেই দেখতে পারবি, রাঙা বাড়িতে আসুক। আরেকটা কথা, তোর কি নতুন জামা কাপড় আছে নাকি? সেগুলো একটু পরে আসবি। ময়না, তোমাকে একটা কথা বলছি, তোমার জামাইকে না একটা পাঞ্জাবি পরিয়ে দাও। একটু পরে তো প্রেস মিডিয়ার লোক আসবে, আর তাদের সামনে কথা বলতে হবে। একটু সুন্দর পোশাক আশাক পরলে কিন্তু ভালোই লাগবে। তখনই ময়না বলে, উমুরি যা, আমিও তাহলে একটু সাজুগুজু করব। তখনই ময়না চলে আসে সার্থকীর কাছে এবং এসে বলে, চলো তোমাকে একটা পাঞ্জাবি বের করে দিই, পাঞ্জাবিটা পরে আসবে। সার্থকী তখন রেগে গিয়ে বলে, শোন, আমি এইসব কিছুর মধ্যে নেই, আমি এইসব প্রেস মিডিয়া টেস মিডিয়া এগুলোর সামনে আসতে পারবো না। তখনই আবার সার্থকী প্রশ্ন তোলে, আচ্ছা তুই বোমা ফাটাবি বললি, সেটা কি করবি বলতো? তুই কি সন্ন্যাসী হবি নাকি? তখন সভ্য বলে, সেটা তুই দেখতেই পারবি, রাঙামতি আগে বাড়িতে আসুক, তারপর সেটা আমি সকলের সামনেই বলে দেব। এদিকে সকলেই তখন সার্থকী নিয়ে হাসাহাসি করতে শুরু করে। সভ্য তখন বলে, আমি বোমা ফাটাবই, কেউ আমাকে আটকে রাখতে পারবে না।
রাগামতিকে আমি বরণ করে নিব। এদিকে সত্যজিৎ বাবুর কাছে একটা ফোন আসে, অর্থাৎ ছদ্মবেশী সেটাই হলো বৃন্দা বসু, কিন্তু এখনও ফাইন্ড করা যায়নি। অর্থাৎ বৃন্দা যাকে কিডন্যাপ করে নিয়ে দুদিন আটকে রেখে তার ছদ্মবেশ নিয়েছিল তাকে খুঁজে পাওয়া গিয়েছে এবং তার মুখ থেকে সমস্তটা জানা গিয়েছে। বাড়ির সকলে তখন টিভিটাকে অন করে ফেলে, আর টিভিতে তখন বৃন্দা বসু এবং তার সেই চ্যাম্পিয়নশিপের আরেকটা মেয়ে ছিল না, যাকে দুদিন বন্ধ করে রেখেছিল, সেই মেয়েটিকে টিভি নিউজে দেখানো হয়, দুজনকে পাশাপাশি রাখা হয়। আর তখনই সার্থকী, সভ্য সকলে ভীষণই অবাক হয়ে তাকিয়ে থাকে। বাড়ির সকলেই তখন চিনতে পারে যে আসলে এটা হলো বৃন্দা বসুর কাজ, আর বৃন্দা বসুই ছদ্মবেশ নিয়েছে। তখনই সভ্য বলে, আমি বলেছিলাম তোমাদের আগে যে মালয়েশিয়াতে গিয়ে ও নিশ্চয়ই কিছু একটা করার চেষ্টা করছে, আমি তোমাকে বলেছিলাম না মা যে পুরো বৃন্দার মতো দেখা যাচ্ছে। তখনই আবার অদিতি বলে, বড় বৌদি এত বড় খারাপ একটা মানুষ, সে এত জঘন্য একটা কাজ করতে পারলো? হ্যাঁ, আমার তো ভাবতেই ঘেন্না লাগছে। এদিকে এই কথাগুলো শোনার পর তখনই সত্যজিৎ চিন্তা ভাবনা করে যে রাঙামতিকে ফোন করে সবটা জানাবে। আর তখনই ফোন করে বলে, রাঙা শোনো, একটা কথা বলছি, এখন কিন্তু তোমরা কিন্তু বিপদের মুখে পড়ে যাবে। এখনও কিন্তু বৃন্দা বসু তোমাদেরকে ক্ষতি করার চেষ্টা করতে পারে। তা আমি বলছিলাম কি, তোমরা আজকের মধ্যে কলকাতায় ফিরে আসো, ওইখানে তুমি এক মুহূর্ত আর থাকবে না, তোমার লাইফ রিস্কের মধ্যে রয়েছে। এখনও কিন্তু বৃন্দা বসুকে ধরা যায়নি, যদি পুলিশে ধরতো তাহলে অন্য কথা ছিল, কিন্তু তোমাদেরকে ইমিডিয়েটলি এখানে চলে আসতে হবে, তা না হলে বিপদ আসতে চলেছে। ও কিন্তু এত সহজে হার মানবে না, ওই ছদ্মবেশ নিয়ে তোমাকে মারার জন্য গিয়েছিল। এদিকে দেখা যাবে এয়ারপোর্টে চলে আসে বৃন্দা বসু, আর বৃন্দা বসুকে পুলিশরা মিলে তাকে অ্যারেস্ট করে ফেলে। আর তখনই বৃন্দাকে নিয়ে চলে যায় পুলিশ স্টেশনে, তাকে অনেক কথা বলতে হবে। বৃন্দা তো অবাক হয়ে যায় যে শেষ মুহূর্তে এসে তাকে অ্যারেস্ট হতেই হলো, কিন্তু বৃন্দা আগে সব কিছু প্ল্যান করে রেখেছে। একলব্য মনটা খারাপ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো, তার উদ্দেশ্য ছিল অন্যরকম। তখনই আবার সংগ্রামকে বলে, আচ্ছা আপনি কি আমাদের সঙ্গে যাবেন নাকি আমাদের বাড়িতে চলুন না, একটু হই হুল্লোড় হবে। তখনই আবার সংগ্রাম বলে ওঠে, আপনাদের বাড়িতে যাব? আপনি যে মানুষ, আবার কি না কি সন্দেহ করে ফেলেন, তাছাড়াও আমার কাজ রয়েছে, আমি আর চাচ্ছি না আপনাদের আনন্দের মাঝে ঢোকার জন্য। এদিকে সংগ্রামের মুখে কথাগুলো শোনার পর তখনই ভীষণই রাখতে শুরু করে দেয় একলব্য তখন বলে, আমি তো এরকম মানুষই, আপনি তো সবটাই জানেন, আর আপনি কেমন ধরনের মানুষ সেটা আমি খুব ভালো করেই জানি। তখন এবার সংগ্রাম বলে, আমার মধ্যে না আপনার মতো এরকম সন্দেহ জিনিসটা নেই, আপনি যেভাবে আমাকে সন্দেহ করেছিলেন আমি আরেকটু হলে শেষ হয়ে যেতাম। কিছুক্ষণ পরে পাঞ্চালি ফোন করে, আর তখনই পাঞ্চালি ফোন করে বলে, তোরা কোথায় আছিস, তোরা সেফ আছিস তো? শোন, একটা কথা বলার জন্য তোদেরকে ফোন করেছি, বড় বৌদিকে গ্রেফতার করেছে পুলিশ। তখনই আবার একলব্য বলে, হোয়াট? আর তখনই পাঞ্চালি বলে, হ্যাঁ গ্রেফতার করেছে, ওকে এখন জেরা করছে। কিন্তু একটা কথা, তোরা কিন্তু এখনও কলকাতায় ফিরিসনি, তার মানে ওর সঙ্গে কিন্তু স্যামের একটা কন্ট্যাক্ট রয়েছে, স্যাম কিন্তু তোদের উপর অ্যাটাক করতে পারে, তোরা সাবধানে গাড়ি চালিয়ে বাড়িতে আসবি। একবার রাঙাকে ফোনটা দিত, আমি রাঙাকে সবটা খুলে বলি, আমার না এখনও টেনশন হচ্ছে রে, যদি স্যাম তোদেরকে গাড়ির মধ্যেই কিছু করে দেয়। তখনই রাঙা ফোনটা হাতে নেয়, আর রাঙা তখন বলে, কিরে কী হয়েছে? তখনই পাঞ্চালি সব কিছুই খুলে বলে। পাঞ্চালি তখন বলে, রাঙা তোমরা কিন্তু অবশ্যই সাবধানে আসবে, কেননা স্যাম কিন্তু কলকাতার মধ্যেই রয়েছে, ক্ষতি করার চেষ্টা করতে পারে। ফোনটা রেখে দেয় তখনই পাঞ্চালি। হঠাৎ করে তাদের গাড়ির সামনেই একটা মহিলা পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হওয়ার মুহূর্তে ব্রেক ধরে ফেলে। অন্যদিকে দেখা যাবে যে বৃন্দাকে নানা প্রশ্ন করা শুরু করে দেয়, আপনি কিসের জন্য এসেছেন, এই 4 ঘন্টা কোথায় ছিলেন? বৃন্দা তখন বলে, আমি কি অন্য কাজে আসতে পারি না, আমার একটা সার্জারির দরকার ছিল, আমি ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে এসেছি, আমার কাছে প্রেসক্রিপশনও আছে, আমি চাইলে সেটাও দেখাতে পারি। এই বলে তখন প্রেসক্রিপশনটা পুলিশের কাছে তুলে দেয়। আর তখনই পুলিশ সেটা বিশ্বাস না করতে পেরে তখনই ডক্টরের কাছে ফোন করে, আর ডক্টর সবটাই জানায় যে আসলে সত্যি সে আসলে যে কোনো একটা সার্জারির জন্য এখানে এসেছিল। আর এই কথা শোনার পর তখনই বৃন্দাকে পুলিশ অফিসাররা তাকে সেখান থেকে ছেড়ে দেয়, বৃন্দাকে আর আটকে রাখতে পারলো না। এদিকে গাড়ি থেকে নেমে তখন রাগা সেই মহিলাকে ধরে এবং বলে, কী রে তুই হঠাৎ করে গাড়ির সামনে এসে পড়লি? তখন এই মহিলাটির মেয়ে বলে ওঠে, আসলে মা চোখে দেখতে পায় না। একলব্য তখন বলে, তোমরা একটু ধরে হাঁটবে না, তোমার মাকে ধরে হাঁটলে কী এমন হয়ে যেত, আর উনি এভাবে হুটহাট করে দূরে কোথায় যাচ্ছিল? তখনই সেই মহিলার মেয়ে বলে ওঠে, আসলে আমার দাদা কিছুদিন ধরে নিখোঁজ, ও আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করছে না, কোনো কিছুই করছে না। আর তখনই রাগা বলে, কি বলছিস, কি যোগাযোগ করছে না মানে কোথায় গিয়েছে? তখনই সেই মেয়েটি বলে, জানি না। আর সেই দাদার কথা চিন্তা করতে করতে মা হুটহাট করে হাঁটা শুরু করেছে। এদিকে তখনই তার দাদার একটা ছবি দেয়, আর রাঙামতি সেই ছবিটা হাতে নেয়, অর্থাৎ সেই ছবিটা, যে ছবিটার মধ্যে দেখা যাচ্ছে যে বৃন্দা যে ছেলেটিকে সার্জারির জন্য নিয়ে গিয়েছিল সেই ছেলেটি হলো এই ছেলেটি। আর এদিকে বৃন্দাও এয়ারপোর্টে এসে ডক্টরের সঙ্গে কথা বলতে থাকে, 7 দিনের মধ্যে কিন্তু এই ছেলেটাকে পুরো ট্রান্সপ্ল্যান্ট করে দিতে হবে আপনাকে, কিন্তু আমি বলে দিলাম। ডক্টর তখন বলে, আপনি আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিন, হয়ে যাবে। আর তখনই বৃন্দা বলে, আপনি চিন্তা করবেন না, টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।